হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের এসএলএসটি ক্লাস নিয়ে। আজকে আমরা একটি নতুন টপিক ডিসকাস করব, যে টপিকটা কিন্তু তোমাদের এক্সামের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। দ্যাট ইজ সেন্টার স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্য সম্পর্ক। কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেগুলোর উপর ফোকাস করবো, অর্থাৎ যে বিষয়গুলো আমরা জানবো, তা হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়গুলো। সেই সঙ্গে আমরা ফোকাস করব আমাদের সাংবিধানিক প্রভিশন কি কি আছে এই সংক্রান্ত। আর সেই সঙ্গে আমরা দেখব যে ভারতবর্ষে আইনগত, প্রশাসনিক এবং আর্থিক তিনটে দিকের সম্পর্ক কি কি রয়েছে। সংবিধানের 7ম তফসিলে সেখানে কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকার সম্পর্কে জানবো। আর্থিক অনুদান অর্থাৎ ফাইন্যান্স কমিশন সংক্রান্ত প্রভিশন, জিএসটি কাউন্সিল সংক্রান্ত প্রভিশন, এক জাতি এক কর ব্যবস্থা, বিচার বিভাগের ভূমিকা, এগুলো সবই দেখবো এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু মামলা সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে বিস্তারিত হয় টপিকটা আমরা একটু জেনে নেব। প্রথমেই আমরা ফোকাস করব ফেডারেল আর ইউনিটারি কান্ট্রির বৈশিষ্ট্য। তোমরা জানো ভারতবর্ষের বেশ কিছু বৈশিষ্ট্য ফেডারেলের মতো, কিছু আছে ইউনিটারির মতো বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলো অলরেডি তোমাদের কিন্তু আমি কনস্টিটিউশনের ক্লাসে পড়িয়েছি। ওগুলো জাস্ট একবার রিমেম্বার করিয়ে দেবা যে ভারতবর্ষে পুরোপুরি ফেডারেলের বৈশিষ্ট্যগুলোও নেই, পুরোপুরি ইউনিটারি বৈশিষ্ট্য নেই। ভারতবর্ষে কি আছে, দুটোর মিক্সচার আছে। এই যে ভারতবর্ষের দুটোর মিক্সচার বৈশিষ্ট্য, এটা কবে এলো ইন্ডিয়াতে? 1935 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, তার মাধ্যমে ভারতবর্ষে প্রথম এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস হয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখব যে ব্রিটিশ পিরিয়ডে পরে আমাদের ভারতবর্ষের সংবিধান যখন কার্যকরী হয়, এই ব্যবস্থাটাকে মডিফাই করে আবার ইন্ট্রোডিউস করা হয়। ব্রিটিশরা এই ব্যবস্থাটা ইন্সপায়ার হয়েছিল কানাডিয়ান মডেলকে ফলো করে, যে কানাডিয়ান মডেল আসলে ব্রিটিশদেরই বানানো, ব্রিটিশ নর্থ আমেরিকান অ্যাক্ট, এটাকে ফলো করে তৈরি হয়েছিল। এবং এই কানাডিয়ান মডেলটা যেহেতু কোয়াসি ফেডারেল মডেল ছিল, তাই ভারতবর্ষের মডেলটাও তৈরি হয়েছে কোয়াসি ফেডারেল মডেল। আসলে এটা করতেই চাওয়া হয়েছে, ভারতবর্ষকে এমন একটা দেশ তৈরি করতে চাওয়া হয়েছে যেখানে এককেন্দ্রিক দেশের বৈশিষ্ট্যগুলো থাকবে, আবার যুক্তরাষ্ট্র দেশের বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ নর্মাল টাইমে ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের মতো বিহেভ করবে, কিন্তু দেশে যদি এমার্জেন্সি মতো কন্ডিশন তৈরি হয়, তখন কিন্তু ইন্ডিয়া এককেন্দ্রিক দেশের মতো বৈশিষ্ট্য লাভ করবে। কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়টা বেসিক্যালি আমরা দেখবো যে ফেডারেল কান্ট্রির সঙ্গে যুক্ত থাকে। ভারতবর্ষে যদিও আমরা দেখবো যে আদর্শ যুক্তরাষ্ট্র দেশের মতো লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফাইন্যান্সিয়াল সেক্টরে নয়, বরং লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে এই রিলেশনটা রয়েছে। সেখানে জুডিশিয়ারি সেক্টরে কোনো রকম রিলেশন ইন্ডিয়াতে নেই, কারণ আমরা জানি জুডিশিয়ারিটা পুরোটাই কন্ট্রোল বাই সুপ্রিম কোর্ট, পিরামিডের মতো দেখতে, নিচে হাইকোর্ট রয়েছে, তার নিচে সাবঅর্ডিনেট ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে। সো এই স্ট্রাকচারটা ইন্ডিয়াতে ফলো হয়, তাই ফাইন্যান্সিয়াল সেক্টরে এখানে রিলেশন রয়েছে, জুডিশিয়াল সেক্টরে কোনো ডিভিশন অফ পাওয়ার করা নেই। বাকি সেক্টরগুলো তো আছে লেজিসলেটিভ আর অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে। এছাড়াও ব্রিটিশ পিরিয়ডে যে 1935 অ্যাক্ট ছিল, যেটা মধ্যে 3টে তালিকা ছিল, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট, কনকার লিস্ট। প্রত্যেকটা তালিকায় একই রকম ভাবে সাবজেক্ট দেওয়া ছিল, যেমন ফেডারেল লিস্টে ছিল 59টি সাবজেক্ট, প্রভিন্সিয়াল লিস্টে 54 এবং কনকার লিস্টে 36টি। এই সাবজেক্টগুলোর উপর নির্দিষ্ট ক্ষেত্র ল বানানোর অথরিটি ভোগ করত। ইন্ডিপেন্ডেন্সের পরে আমরা দেখবো যে এই কোয়াসি ফেডারেল ব্যবস্থাকে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা হয়, যেখানে ইন্ডিয়া পার্টলি ফেডারেল এবং পার্টলি ইউনিটারির মতো বৈশিষ্ট্য লাভ করে। ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সম্পর্কে যে বৈশিষ্ট্য, সেটা নেওয়া হয়েছে কানাডিয়ান মডেল থেকে ফলো করে। ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ নর্থ আমেরিকান অ্যাক্ট, যেটা কানাডিয়ান মডেলের জন্য তৈরি করেছিল, সেটাকেই কিন্তু আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্র ব্যবস্থার মডেল হিসেবে গ্রহণ করা হয়েছে। এখানে দেওয়া আছে কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়, আইনগত সম্পর্ক, প্রশাসনিক সম্পর্ক এবং আর্থিক সম্পর্ক। আমাদের ভারতবর্ষের যে ইউনিয়ন অফ স্টেটস এর যে কনসেপ্ট, তা 1937 সালে ইন্ট্রোডিউস করা হয় ব্রিটিশ পিরিয়ডে, এবং প্রত্যেকটা সাবজেক্টের কথা আমি এখনই বলছিলাম, সেগুলো এখানে দেওয়া আছে। এবং কোন আমেরিকান অ্যাক্টের দ্বারা ইন্সপায়ার্ড, ভারতবর্ষে কেমন ফেডারেল সিস্টেম, সবটা এখানে দেওয়া আছে। অ্যান্ড দেন আমরা সাংবিধানিক প্রভিশনে ঢুকবো। আমাদের ফেডারেল বা ফেডারেশন বলে কোনো শব্দ সংবিধানে নেই, তার বদলে ভারতবর্ষকে একটি এমন দেশ বলা হয়েছে যে দেশটাতে আমরা দেখবো যে ইউনিয়ন অফ স্টেটস বলে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, এবং ভারতবর্ষ প্রয়োজনে নিজের মতো করে সেটাকে পরিবর্তন করে নেয়। কখনো সে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রের মতো বিহেভ করে, আবার কখনো যদি যে জরুরি অবস্থার মতো কন্ডিশন তৈরি হয়, তখন ভারতবর্ষ এককেন্দ্রিক কান্ট্রির মতো বিহেভ করে। সো সংবিধানের পার্ট 11 আর পার্ট 12, এই দুটোর মধ্যে পুরো কেন্দ্র রাজ্যের সম্পর্ক দেওয়া আছে। পার্ট 11 চ্যাপ্টার 1 এ লেজিসলেটিভ রিলেশন, পার্ট 11 চ্যাপ্টার 2 তে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, আর ফাইন্যান্সিয়াল রিলেশন রয়েছে পার্ট 12 দুটো চ্যাপ্টারে, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2। তো এই হচ্ছে আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়। এছাড়াও 3টে তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, যার কথা আমি একটু আগে বলেছি। এখন এই চারটার মধ্যে কিন্তু পুরো স্ট্রাকচার করা আছে আর্টিকেল উইথ চ্যাপ্টারস অ্যান্ড পার্ট, এটা ভালো করে পড়ে রাখতে হবে।
প্রথমে আমরা ফোকাস করব লেজিসলেটিভ রিলেশনে, যেখানে আমরা দেখবো যে কয়েকটি গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে। প্রথমে যে আর্টিকেল রয়েছে 245, এখানে বলা হয়েছে পার্লামেন্ট গোটা দেশের জন্য বা দেশের কোনো অংশের জন্য ল বানাতে পারবে। 246 বলছে যে ইউনিয়ন লিস্টের উপর পার্লামেন্ট ল বানাবে, স্টেট লিস্টের উপর রাজ্য আইনসভা ল বানাবে, এবং কনকারেন্টের উপর পার্লামেন্ট এবং স্টেট বোথ ক্যান মেক ল। 245 আরো বলছে যে রাজ্য আইনসভার উপর রাজ্য আইনসভা রাজ্য তালিকাভুক্ত বিষয়ে ল বানাবে। ঠিক 245 বলছে রাজ্য আইনসভা রাজ্যের জন্য ল বানাবে বা রাজ্যের কোনো অংশের জন্য ল বানাবে। 245 246 দুটোই কি আইনসভার ফাংশন দেওয়া আছে, আইনসভার কার্যবলী দেওয়া আছে, কেন্দ্রীয় আইনসভারও দেওয়া আছে, আবার রাজ্য আইনসভারও দেওয়া আছে। নেক্সট 248, কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকার বাদে বাকি যা বিষয় থাকবে তাকে আমরা অবশিষ্ট ক্ষমতা হিসেবে ইন্ডিকেট করব। এই অবশিষ্ট ক্ষমতা আদর্শ যুক্তরাষ্ট্র দেশের রাজ্যকে দেওয়া হয়, ভারতবর্ষকে দেওয়া হয়েছে কেন্দ্রকে। এটা ব্রিটিশ পিরিয়ডে ভাইসরয়কে দেওয়া হতো। তারপরে আমরা দেখব ভারতবর্ষ কানাডিয়ান মডেল ফলো করেছে, যে কানাডিয়ান মডেল অনুযায়ী ভারতবর্ষে এই যুক্তরাষ্ট্র মডেল কিন্তু পুরোপুরি ইন্সপায়ার্ড বাই কানাডিয়ান, যেখানে কানাডাতে সেন্ট্রালকে দেওয়া হয়েছে, আমাদের ভারতবর্ষকেও এই রেসিডুয়ারি পাওয়ার কেন্দ্রকে দেওয়া হয়েছে। এরপরে আমরা চলে আসবো কেন্দ্র রাজ্যের সম্পর্ক সংক্রান্ত এই তালিকার বিষয়ে। তালিকার কথা আমি একটু আগে বলেছি যে কে কার উপর ল বানাতে পারে। এখানে এই তালিকার বাইরে যে বিষয়গুলো থাকবে সেগুলোর উপর পুরোপুরি রেসিডুয়ারি পাওয়ারে অথরিটি ভোগ করবে কেন্দ্র। ভারতবর্ষে এছাড়াও পার্লামেন্টের হাতে এমন কিছু ক্ষেত্র রয়েছে যার থ্রু দিয়ে পার্লামেন্ট স্টেট লিস্টের উপরেও ল ক্রিয়েট করতে পারে। এর জন্য আমাদের নির্দিষ্ট কিছু আর্টিকেলে কিছু ব্যতিক্রমী জায়গা তুলে ধরা হয়েছে। যেমন আমাদের ভারতবর্ষে আমরা দেখব যে 249 নম্বর আর্টিকেল অনুযায়ী যদি বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় পার্লামেন্টকে রেকমেন্ড করে রাজ্যসভা জাতীয় স্বার্থে যে স্টেট লিস্টের উপর সে ল বানিয়ে দিক, তাহলে পার্লামেন্ট কিন্তু স্টেট লিস্টের উপর ল ক্রিয়েট করতে পারে। একইভাবে 250 নম্বর ধারায় বলা হয়েছে দেশে জাতীয় জরুরি অবস্থার সময় ল মেকিং পাওয়ার পার্লামেন্ট এনজয় করবে। এছাড়াও 252-তে বলা হয়েছে 2 বা তার বেশি রাজ্য কেন্দ্রকে রিকোয়েস্ট করলে কেন্দ্র স্টেট লিস্টের উপর ল বানাতে পারবে। আর 253 বলছে যে আন্তর্জাতিক চুক্তি এগ্রিমেন্ট এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য পার্লামেন্ট চাইলে স্টেট লিস্টের উপর ল ক্রিয়েট করতে পারে। আর 357 বলছে দেশে কোনো একটি রাজ্যে যদি জরুরি অবস্থা থাকে, আঞ্চলিক মানে রাজ্যে জরুরি অবস্থা শাসন বা রাষ্ট্রপতি শাসন জারি থাকে, তাহলে সেই অবস্থাতেও ওই রাজ্যের জন্য ল মেকিং পাওয়ার পার্লামেন্ট এনজয় করবে। এভাবে আমাদের কেন্দ্র রাজ্য এবং যুগ্ম তালিকা ছাড়াও রাজ্য তালিকাভুক্ত বিষয়েও পার্লামেন্টের ল বানানোর অথরিটি দেওয়া আছে। প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কোশ্চেন আসার মতো সবগুলো সেভাবেই পড়ে নেবে, প্রত্যেকটা বাংলাতে দেওয়া আছে। এবার আমরা চলে আসবো এর পরের দুটো আর্টিকেল, যেখানে আপনা আপনি সেটেলমেন্টের ব্যবস্থা আছে। কেন্দ্র এবং রাজ্যের ল এর সঙ্গে যদি ক্ল্যাশ করে তাহলে এই লগুলোর মধ্যে পার্লামেন্টের লটা যে থাকবে বলবৎ, সেটা এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ওকে, যেমন 251-তে বলছে যে 249 এবং 250 অনুযায়ী যদি কেন্দ্র রাজ্য তালিকাভুক্ত বিষয়ে ল বানায় আর ওই রাজ্যে অলরেডি ওই সংক্রান্ত ল আছে, তাহলে কেন্দ্রে বানানো নতুন ল রাজ্যে বানানো অতীত ল এর সঙ্গে ক্ল্যাশ করতে পারে। যদি ক্ল্যাশ করে পার্লামেন্টের নতুন লটাই থাকবে, রাজ্যেরটা বাতিল হয়ে যাবে। একইভাবে যদি 250 অনুযায়ী জাতীয় জরুরি অবস্থার সময় কেন্দ্র রাজ্যের জন্য ল বানিয়ে দেয় আর ওই রাজ্যে অলরেডি সেই বিষয়ক ল আছে এবং সেই নতুন ল এর সঙ্গে অতীতের ল এর ক্ল্যাশ হচ্ছে, তাহলে নতুন লটা থাকবে পার্লামেন্টে বানানো আর রাজ্যে বানানো লটা বাতিল হবে। এই কন্ডিশনটার ছাড়াও 254 নম্বর ধারায় বলছে যে কেন্দ্র এবং রাজ্যের ল এর সঙ্গে যদি ক্র্যাশ করে কনকারেন্ট লিস্টের কোনো ল এর সঙ্গে, তাহলে সেই সংক্রান্ত বিষয়েও পার্লামেন্টের লটাই থাকবে, স্টেটের লটা বাতিল হয়ে যাবে। তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পার্লামেন্টের লটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, স্টেটের ল এর সঙ্গে ক্ল্যাশ করলে পার্লামেন্টের ল বেশি গুরুত্ব পাচ্ছে। তাহলে এখানে এটাই ডিসকাস করা আছে। 251 এবং 254 দুটোই খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল ভারতের সংবিধানের। তালিকাভুক্ত বিষয়ের কথা বলেছিলাম, তাহলে এটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, এটা স্টেট লিস্ট, আর এটা কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টের মধ্যে বর্তমানে 98 সাবজেক্ট রয়েছে, অরিজিনালি ছিল 97, এখানে বর্তমানে 59, অরিজিনালি 66 ছিল, এখানে কনকারেন্টে 52, অরিজিনালি ছিল 47। কে কার উপর ল বানায় বলা আছে, পার্লামেন্ট স্টেট ইউনিয়ন লিস্টে, স্টেট লিস্টে আর পার্লামেন্ট আর স্টেট লেজিসলেচার বোথ ক্যান মেক ল অন দ্য কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্টের যে কনসেপ্ট, এটা আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে।
এর বাইরে, এই তালিকার বাইরে যা বিষয় থাকবে তাকে আমরা কি বলবো? বলবো রেসিডুয়ারি পাওয়ার বা অবশিষ্ট ক্ষমতা। এই অবশিষ্ট ক্ষমতার উপর ল কে বানাবে ইন্ডিয়াতে? এটার উপরও পার্লামেন্ট ল বানায়। আর এখানে এই তিনটে লিস্টের পুরো কনসেপ্টটা আমরা নিয়েছি ভারত শাসন আইন 1935 থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে। ওকে, চলো চলে আসি এই যে ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট। তাহলে এখানে আমরা যদি পার্লামেন্ট লিখে দিই, পার্লামেন্ট এখানে হচ্ছে রাজ্য আইনসভা, রাজ্য আইন সভা। ওকে, তো এইভাবে আমাদের কিন্তু পার্লামেন্ট এর ওপর ল বানাতে পারে, এর ওপরও বানে, স্টেট লিস্টার এর ওপরও ল বানাতে পারে, এর ওপরও পারে, এভাবে ভাগ করা আছে। তাহলে এখানে ইউনিয়ন লিস্টের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো দিয়ে দিয়েছি, পড়ে নিতে হবে। স্টেট লিস্টের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো দিয়েছি, পড়ে নিতে হবে। এখানে মনে করার পদ্ধতি বলে দিয়েছি, ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশন, রেলওয়ে, ইনকাম ট্যাক্স, এইভাবে। আর এখানে বাংলাগুলো দেওয়া আছে, পড়ে নিতে পারো বাংলাগুলো। স্টেট লিস্টও সেম এরকম দেওয়া আছে, তার লিস্ট বাংলা এখানে দেওয়া আছে। 5টা সাবজেক্ট ট্রান্সফার হয়েছিল স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে, সেটা এখানে দেওয়া আছে। 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টে হয়েছিল এটা। স্টেট লিস্টের পরে হচ্ছে কনকারেন্ট লিস্ট, আরেকটি গুরুত্বপূর্ণ লিস্ট। কনকারেন্ট লিস্টের বাংলাগুলো এখানে ডিসকাস করা আছে। ওকে, তাহলে এগুলো ভালো করে পড়ে নিতে হবে। চলে আসবো নেক্সট 7 শিডিউলের মধ্যে আমাদের তাহলে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্টের ডিটেলস এখানে দেওয়া আছে, কবে কোনটা অ্যাড হয়েছিল, বাদ গেছিল, তার ডিটেলস এখানে পেয়ে যাবে। চলে আসবো নেক্সট। এরপরে আমরা পার্ট 11 এর চ্যাপ্টার 2 এ আসবো, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন। সো আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনের পোর্শনে পার্ট 11 এবং তার চ্যাপ্টার 2 ফোকাস করব, যেখানে টোটাল আর্টিকেল রয়েছে 256 থেকে 263। এখানে আমরা প্রশাসনিক ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাবো, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 256 নম্বর ধারা। কি বলছে 256 নম্বর ধারা? সিম্পলি বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা রাজ্যে যাবতীয় যে প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হবে তা পার্লামেন্টের আইন ফলো করে হবে। কিভাবে হবে? দেখো, আমাদের রাজ্যের রাজ্যপালকে ইউনিয়ন লিস্টে রাখা হয়েছে, আমরা জানি। ইউনিয়ন লিস্টের মধ্যে কোনো বিষয় থাকলে সেই বিষয়টির উপর আইন বানানোর ক্ষমতা পার্লামেন্ট ভোগ করে। তাহলে গভর্নর ইজ দ্য সাবজেক্ট অফ ইউনিয়ন লিস্ট, অ্যান্ড পার্লামেন্ট যদি তার উপর ল বানায়। আর আমরা জানি যে রাজ্যের প্রত্যেকটা প্রশাসনিক কাজ গভর্নরের হাত ধরেই হয়। তাহলে গভর্নর যে কাজগুলো রাজ্যের জন্য করবে তা আসলে পার্লামেন্টের আইনের পথ ধরেই আসবে। তো এইভাবেই আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে প্রতিটি রাজ্যকে সংসদের আইন কার্যকর করার জন্য তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে হবে। তো নেক্সট যে ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা আসবো তা হলো আর্টিকেল 257। এখানে রাজ্যগুলি তাদের প্রশাসনিক কাজকর্ম বা ক্ষমতা প্রয়োগ করবে এমন ভাবে যাতে কেন্দ্রীয় কার্যকলাপে বিঘ্ন না ঘটে। বিশেষ করে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিতে পারে এমন যে কোনো বিষয়ে কিন্তু এভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে, এবং সেই নির্দেশকে রাজ্য সরকারকে মানতেও হয়। এখানে বলে রাখি যে রাজ্য সরকার যদি কেন্দ্র সরকারের কোনো একটা সিদ্ধান্তকে বা কোনো একটা নির্দেশকে অমান্য করে, তাহলে 365 নম্বর ধারা অনুযায়ী সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এছাড়াও 257A নম্বর ধারা, যেটা পরবর্তীকালে 42তম অ্যামেন্ডমেন্টে বাতিল হয়ে যায়। 258 নম্বর ধারা বলছে রাষ্ট্রপতি রাজ্যকে কেন্দ্রীয় বিষয় সংক্রান্ত কাজ করার ক্ষমতা অর্পণ করতে পারে। এছাড়াও 258A তে বলছে রাজ্যসভা কোনো কেন্দ্রীয় দায়িত্ব বা কার্যভার কেন্দ্রকে অর্পণ করতে পারে বা রাজ্যপালের অনুমোদনে সেটা করতে পারে। আর যখন দেশের কোনো অঞ্চলে জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হয়, কেন্দ্রীয় আইন প্রয়োগ করার দরকার হয়, তখন কেন্দ্র ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে 259 নম্বর ধারায় আছে। এটা খুব কম ব্যবহৃত হয়, বাট এটারও প্রভিশন সংবিধানে রাখা আছে। 257 নম্বর ধারার পরে আমরা যেটার উপর ফোকাস করবো তা হচ্ছে 262 নম্বর ধারা। খুব স্মুথলি বলে দেওয়া হয়েছে যে ইউনিয়ন যে কোনো আন্তঃরাজ্য নদী এবং নদী উপত্যকা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আর 263তে আন্তঃরাজ্য পর্ষদ বলে একটি ফেডারেল বডির ফরমেশনের কথা বলা হয়েছে। তাহলে 260 নম্বর ধারায় ভারত সরকার আন্তর্জাতিক চুক্তি অধীনে ভারতের বাইরের কোনো প্রশাসনিক কাজ বা কোনো ফাংশন সে পরিচালনা করতে পারবে, তার কথা বলা আছে।
অন্যদিকে 261 বলছে একটি রাজ্যে আদালতের সিদ্ধান্ত এবং সরকারি কাজ অন্য রাজ্যে গ্রহণযোগ্য হবে, এভাবে একটি হাইকোর্ট অন্য একটি হাইকোর্টের সিদ্ধান্তগুলোকে ব্যবহার করার অথরিটি পাচ্ছে। 262 কথা আমি একটু আগে বলেছি যে আন্তঃরাজ্য জল নদী এবং নদী উপত্যকা এগুলো সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্র সরকার গ্রহণ করে এবং কোন রকম যদি এখানে সমস্যা তৈরি হয় তাহলে আদালত এখানে হস্তক্ষেপ করে তা মেটাতে পারে। আর 263 এখানে আন্তঃরাজ্য পর্ষদের কথা বলা হয়েছে, যেখানে রাষ্ট্রপতি ফাইন্যান্স আমাদের যে সরকারি কমিশন রয়েছে সেই সরকারি কমিশনের রেকমেন্ডেশনের উপর বেস করে 1987 সালে সরকারি কমিশন রেকমেন্ডেশন করে, তার রেসপেক্টে 1990 সালে এই সিদ্ধান্তটাকে বাস্তবায়িত করে। আমরা দেখব ভারতে ইন্টারস্টেট কাউন্সিল ফরমেশন করা হয়। ইন্টারস্টেট কাউন্সিল খুব একটি গুরুত্বপূর্ণ বডি ভারতবর্ষের যুক্তরাষ্ট্র কাঠামোয়, কারণ এখানে প্রধানমন্ত্রী অ্যাজ চেয়ারম্যান থাকেন, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকেন এখানে, যদি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলে তাহলে সেখানকার রাজ্যপাল থাকেন, 6 জন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী থাকেন এবং অ্যাডমিনিস্ট্রেটর থাকেন ইউনিয়ন টেরিটরিগুলোর, 4 জন ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী থাকেন। তো এরা সবাই হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারস্টেট কাউন্সিলের ক্ষেত্রে আমরা দেখব এখানে সুন্দর করে দেওয়া আছে। আর সেখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে সরকারি কমিশনের কথা বললাম, এরকম প্রচুর কমিশন কমিটি রয়েছে ভারতবর্ষের সংবিধানে, যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে, এবং এই পদগুলোর বা এই রেকমেন্ডেশন, এই কমিটিগুলো কমিশনগুলোর যে রেকমেন্ডেশন সেগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ওগুলোও তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে নেবে। ওটার একটা আমি আলাদা করে নোটস তোমাদের দিয়ে রেখেছি উড়ান পাঠশালা অ্যাপ থেকে, তোমরা সেই নোটসটাকে কালেক্ট করে নেবে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কমিটি কমিশনের সাল আর তার চেয়ারম্যান কে ছিলেন আর তার রেকমেন্ডেশন কি, এই তিনটে ভালো করে পড়ে নেবে। এরপরে আমরা ইন্টারস্টেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ ফাংশনগুলো দেখব। প্রথমত ইন্টারস্টেট কাউন্সিলের কাজ হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত যাবতীয় ঝামেলা যেগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলা আলোচনার মধ্য দিয়ে। এছাড়াও আমরা দেখব যে কেন্দ্র কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত করার আগে এই আন্তঃরাজ্য পর্ষদে সেটা নিয়ে আলোচনা করে এবং তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়। তার মানে যে কোনো গভর্নমেন্ট পলিসিকে আরো বেটার করে ইমপ্লিমেন্ট করার জন্য এটি একটি কোঅপারেশন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এরপরে আমরা চলে আসবো 310 ডক্ট্রিন অফ প্রেজার দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রেসিডেন্টের প্রেজারে থাকবে, রাষ্ট্রপতি অর্থাৎ আমাদের ভারতের রাষ্ট্রপতি, তার আন্ডারে ইউনিয়ন সার্ভিস, পোস্ট হোল্ডার্স, ডিফেন্স সার্ভিস এবং অল ইন্ডিয়া সার্ভিসে যারা রয়েছে সবাই প্রেসিডেন্টের প্রেজারে থাকবে, প্রেসিডেন্টের সন্তুষ্টির উপর তাদের পদে থাকবেন। অন্যদিকে রাজ্যপাল তার আন্ডারে থাকবে সিভিল পোস্ট স্টেটের, এবং যত স্টেটের সার্ভিস হোল্ডার রয়েছেন তারা সবাই গভর্নরের অধীনে থাকবেন, গভর্নরের সন্তুষ্টির উপর থাকবেন। এমনকি গভর্নর নিজেও কিন্তু রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর থাকেন। তাহলে আমরা দেখে নেবো এখানে 310 কি বলছে। বলছে কেন্দ্র রাজ্যের অধীনে কর্মরত সরকারি কর্মচারী রাষ্ট্রপতি এবং রাজ্যপালের রাজ্যের ক্ষেত্রে অনুগ্রহ তার সন্তুষ্টির উপর নিজেদের পদে অধিষ্ঠিত থাকবেন। এই ব্যাপারটাকে বলা হয় ডক্ট্রিন অফ প্লেজার বা অনুগ্রহের তত্ত্ব। এটি 310 নম্বর ধারায় দেওয়া আছে। এটা ব্রিটেন থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে। কর্মচারীরা যতক্ষণ না রাষ্ট্রপতি বা রাজ্যপাল চান ততক্ষণই তারা পোস্টে থাকবেন। রাষ্ট্রপতি বা রাজ্যপাল যে কোনো সময় কোনো রকম কারণ না দেখিয়ে তাদেরকে পদ থেকে সরাতে পারেন, যদিও এর ব্যতিক্রম রয়েছে। যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজ, নির্বাচন কমিশনার, ক্যাগ অফ ইন্ডিয়া, ইউপিএসসি চেয়ারম্যান মেম্বার, এদেরকে ইচ্ছে মতো রিমুভ করা যায় না, এদের ক্ষেত্রে ডক্ট্রিন অফ প্লেজার কার্যকরী হয় না। তাহলে এগুলো ব্যতিক্রমী ক্ষেত্র। চলে আসবো নেক্সট। এরপরে আমরা ফাইন্যান্সিয়াল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো দেখবো, যার মধ্যে প্রথমে হচ্ছে 265, যেখানে বলা হয়েছে যে ট্যাক্সের কোনো বৈধতা ছাড়া, ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন কোনো আইনি বৈধতা ছাড়া ইমপ্লিমেন্ট করা যায় না। অন্যদিকে 266 নম্বর ধারা 4টি ফান্ডের কথা বলছে। ক্লজ 1-এ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া এন্ড কনসলিডেটেড ফান্ড অফ দি স্টেটস, আর ক্লজ 2-তে পাবলিক অ্যাকাউন্ট ফান্ড অফ ইন্ডিয়া আর পাবলিক অ্যাকাউন্ট ফান্ড অফ দি স্টেটস। আর 267-তে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া এবং কন্টিনজেন্সি ফান্ড অফ দি স্টেটের কথা বলছে। এই যে 6টা ফান্ডের কথা বললাম, এগুলো থেকে বিভিন্ন রকম স্যালারি এবং বিভিন্ন রকম কাজকর্ম করা হয়। এগুলোর পুরো ডিটেলস এখানে চার্টের মধ্যে দেওয়া আছে। যেমন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে প্রেসিডেন্টের স্যালারি, স্পিকার এবং ডেপুটি স্পিকার লোকসভার স্যালারি, চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার স্যালারি, জাজেস অফ সুপ্রিম কোর্টের, ক্যাগের, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, চেয়ারম্যান এন্ড মেম্বার্স অফ ইউপিএসসি, ইলেকশন কমিশনার্স, ফাইন্যান্স কমিশনার্স, এমপি, এমএলএ, মন্ত্রী, এমএলএ নয়, এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের স্যালারি এখান থেকে চার্জ করা হয়। অন্যদিকে গভর্নর, জাজেস অফ হাইকোর্ট, স্পিকার অফ ডেপুটি স্পিকার অফ বিধানসভা, চেয়ারম্যান এন্ড ডেপুটি চেয়ারম্যান অফ বিধান পরিষদ, অ্যাডভোকেট জেনারেল অফ দি স্টেট, চেয়ারম্যান এন্ড মেম্বার্স অফ এসপিএসসি, স্টেট ফাইন্যান্স কমিশনার, স্যালারি অফ এমএলএস, এমএলসিস এন্ড স্যালারি অফ স্টেট মিনিস্টার্স এন্ড সিএম, এদের সব স্যালারি সিএফএস থেকে চার্জ করা হয়। আর পেনশন, প্রেসিডেন্ট
ভাইস প্রেসিডেন্ট সহ যত পোস্ট দেখলে সবারই পেনশন এখান থেকে চার্জ করা হয় সিএফআই থেকে। তার সঙ্গে প্লাস হচ্ছে এখানে যে গভর্নর দেখতে পাচ্ছ, এই গভর্নরের পেনশন আর জাজেস অফ হাইকোর্টের পেনশন, এই দুটো আবার এই ইউনিয়নের ফান্ড থেকে হয়, এখানে লেখা আছে। আর এখানে দেখো ওপরে যে পোস্ট আছে তার মধ্যে গভর্নর আর হাইকোর্টের পোস্ট বাদে সব এই পেনশনও এই ফান্ড থেকেই হয়, কনসোলিডেটেড ফান্ড অফ দি স্টেট থেকে এইসব পোস্ট হোল্ডার। ইউনিয়ন বাজেট চার্জ করা হয় সিএফআই থেকে, গ্র্যান্টস যেগুলো স্টেটগুলোকে দেওয়া হয় সেগুলো কনসোলিডেটেড ফান্ড অফ দি ইন্ডিয়া থেকে চার্জ করা হয়। স্টেট বাজেট এবং স্টেট যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিগুলোকে অনুদান দেয় সেগুলো এই ফান্ড থেকে চার্জ করা হয়। সো পাবলিক অ্যাকাউন্ট ফান্ড অফ ইন্ডিয়া অ্যান্ড পাবলিক অ্যাকাউন্ট ফান্ড অফ দি স্টেটস, এই দুটো ফান্ডে স্যালারি দেওয়া হয় না কারণ এটা বেসিক্যালি প্রভিডেন্ট ফান্ড, পোস্টাল সেভিংস, স্মল সেভিংস, ইনকাম ট্যাক্স রিফান্ডস, জুডিশিয়াল ডিপোজিটস, এগুলো থেকে এগুলোর ডিপোজিট এখানে থাকে, এগুলোর টাকা থাকে। ওনাদেরকে স্টেট প্রভিডেন্ট ফান্ড, জুডিশিয়াল ডিপোজিট, স্টেট ইন্স্যুরেন্স ফান্ড, পঞ্চায়েত অ্যান্ড লোকাল বডি ডিপোজিটস, রেমিটেন্স অ্যান্ড সাসপেন্স অ্যাকাউন্টস, ডিপোজিটস ফ্রম পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্টস, স্মল সেভিং স্কিমস at the state level, এগুলো সব এই ফান্ড থেকে চার্জ করা হয়। আর কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া ইমার্জেন্সি এক্সপেন্ডিচার করা হয় এখান থেকে, কন্টিনজেন্সি ফান্ড অফ দি স্টেট ইমার্জেন্সি ফান্ড এক্সপেন্ড করা হয় এখান থেকে রাজ্যের জন্য। তাহলে এখানে কন্টিনজেন্সি ফান্ডটা কিসের জন্য? প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য বা যুদ্ধের মতো বিষয়কে মোকাবিলা করার জন্য। এখানেও তাই, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য। মনে রাখবে কন্টিনজেন্সি ফান্ডের টাকা তুলতে পারে সরকার, কিন্তু টাকা তোলার জন্য সরকারকে কনস্টিটিউশনাল হেডের পারমিশন নিতে হয়। তার মানে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা তোলার পারমিশন প্রেসিডেন্ট দেন, আর কনসোলিডেটেড ফান্ড অফ কন্টিনজেন্সি ফান্ড অফ দি স্টেটের টাকা তোলার অথরিটি দেয় রাজ্যপাল। চলে আসবো আর্টিকেল 268, এখানে ট্যাক্সেস লেভিড বাই দি ইউনিয়ন বাট কালেক্টেড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট বাই দি স্টেটস এর কথা বলা হয়েছে। তো ট্যাক্স তুলবে সরকার, ইউনিয়ন গভর্নমেন্ট ট্যাক্স আরোপ করতে পারবে, কিন্তু সেটাকে কালেক্ট করবে এবং অ্যাপ্রোপ্রিয়েট করে দেবে স্টেট গভর্নমেন্ট। উদাহরণ হিসেবে আমরা এক্সাইজ ডিউটি, স্ট্যাম্প ডিউটি কথা বলতে পারি। অন্যদিকে 269 নম্বর ধারা বলছে এইগুলো কর, এই কর লেভি এবং কালেক্ট দুটো ইউনিয়ন করবে, বাট এটা অ্যাসাইন করে দেবে স্টেট, অর্থাৎ রাজ্যগুলিতে এটাকে রাজ্য সরকারগুলিকে দিয়ে এগুলোকে দেওয়া করা হয়, সেই টাকা অ্যাসাইন করা হয়। উদাহরণ হিসেবে আমরা রেলওয়ে ফেয়ার্স অ্যান্ড গুডস এর কথা বলতে পারি। আর 270 বলছে ট্যাক্সগুলো লেভি এবং কালেক্ট দুটো কেন্দ্র করবে, কিন্তু ট্যাক্সটাকে ডিস্ট্রিবিউট করা হবে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। উদাহরণ হিসেবে আমরা রাজ্যের যে বিভিন্ন ফান্ডগুলো রয়েছে অর্থাৎ ইনকাম ট্যাক্স, এগুলোকে বলতে পারি। তবে এগ্রিকালচার ইনকাম এর মধ্যে পড়বে না, কারণ এগ্রিকালচার ইনকাম কালেক্ট করে না সেন্ট্রাল। তাহলে 268, 269 আর 270 সুন্দর চার্ট করা আছে, এখান থেকে পড়তে হবে স্মুথলি। দেখো দেওয়া আছে করের ধরন কিরকম, কে আরোপ করে, কে সংগ্রহ করে, উদাহরণ কি, সেগুলো উদাহরণ দিয়ে বেশি কোশ্চেন দেয়। চলে আসবো নেক্সট, স্ট্যাচুটারি অ্যান্ড নন স্ট্যাচুটারি গ্র্যান্টস। আমাদের কেন্দ্রে স্ট্যাচুটারি এবং রাজ্যেও তাই স্ট্যাচুটারি গ্র্যান্টস রয়েছে এবং নন স্ট্যাচুটারি গ্র্যান্টস রয়েছে। স্ট্যাচুটারি গ্র্যান্টস বলতে 275 নম্বর ধারার প্রভিশনকে বলছে যে সাংবিধানিকভাবে কোনো রাজ্যকে নিডি রাজ্যকে ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন উপর বেস করে পার্লামেন্ট কোনো অ্যামাউন্ট প্রোভাইড করতে পারে, কোনো ইয়ারলি অ্যামাউন্ট প্রোভাইড করতে পারে, এটাকে আমরা বলবো স্ট্যাচুটারি গ্র্যান্টস। এক্সাম্পল হিসেবে আমরা দেখবো যে ব্যাকওয়ার্ড ক্লাস যে স্টেটগুলো রয়েছে, ব্যাকওয়ার্ড স্টেটস বা ট্রাইবাল এরিয়া রয়েছে কোনো স্টেটে, সেখানকার উন্নয়নের জন্য এরকম টাকা পয়সা দেওয়া হয়। নর্থ ইস্টের স্টেটগুলোকে জন্য প্রত্যেক বছরই দেওয়া হয় কম বেশি। অন্যদিকে নন স্ট্যাচুটারি গ্র্যান্টস বলতে 282 নম্বর ধারার কথা বলছে। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এটাকে ডিসক্রিশনারি গ্র্যান্টস বলা হবে, বিকজ দে আর নট অব্লিগেটরি, বাধ্যতামূলক নয়। সরকার যদি মনে হয় পাবলিক পারপাসে কোনো এরকম গ্র্যান্টস দেবে, যেমন কোনো স্কিমের আন্ডারে কোনো টাকা পয়সা দেবে, লাইক লক্ষ্মীর ভান্ডার অর দ্যাট অল দ্যাট, তো এইগুলোর ক্ষেত্রে নন স্ট্যাচুটারি গ্র্যান্টস দেওয়া যায়। তাহলে এখানে ভাগ করে দিয়েছি স্ট্যাচুটারি গ্র্যান্টস এর ক্ষেত্রে আর্টিকেল কত, কে অথরিটি, আর এখানেও তাই নন স্ট্যাচুটারি গ্র্যান্টস এর ক্ষেত্রে ভাগ করে দিয়েছি যে কে অথরিটি। চলে আসবো জিএসটি। তোমরা জানো জিএসটি সংক্রান্ত প্রভিশন আমি অলরেডি অ্যামেন্ডমেন্টের ক্লাসে তোমাদের বলে দিয়েছি যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন ট্যাক্স স্ট্রাকচার, যাতে সেন্ট্রাল এবং স্টেটের অভিন্ন ট্যাক্স সিস্টেম রয়েছে। আমাদের দুটো গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে, 246 এ এবং 279 এ। 246 এ বলছে পার্লামেন্ট গ্র্যান্টস জিএসটি সংক্রান্ত যে কোনো বিষয়ে আইন বানাতে পারে। আর জিএসটি কাউন্সিল হচ্ছে আমাদের সেন্ট্রাল স্টেটের একটি ফেডারেল বডি, যার কাজ হচ্ছে কেন্দ্র রাজ্য সংক্রান্ত ট্যাক্স সংক্রান্ত বিষয়কে ডিস্ট্রিবিউট করা, কাকে কোন স্ল্যাবে রাখা হবে এসব ঠিক করে, পণ্যগুলো কোন কোন পণ্যকে কোন স্ল্যাবে রাখা হবে, এগুলো সব এখানে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়। এখানে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এছাড়াও রাজ্য থেকে অর্থমন্ত্রীরা থাকেন এবং অন্যান্য কোনো মেম্বারকেও রাখতে পারেন। এখানে তার চার্ট করে দেওয়া আছে, পড়ে নিতে হবে। 280-তে আছে ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়ার কথা, আমাদের ভারতবর্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বডি,
প্রতি 5 বছর অন্তর রাষ্ট্রপতি একটি ফাইন্যান্স কমিশনকে অ্যাপয়েন্ট করতে পারে, একজন চেয়ারম্যান এবং 4 জন মেম্বার নিয়ে তৈরি হয়। ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রে 1951 সালে প্রথম তৈরি হয়, 53 সালে তার প্রথম রিপোর্ট জমা দেয়। ক্ষিতীশচন্দ্র নিয়োগী ছিলেন সেই সময় ফাইন্যান্স কমিশনার, ভারতের প্রথম ফাইন্যান্স কমিশনার। এর কাজ কেন্দ্র রাজ্যের মধ্যে ট্যাক্স ডিস্ট্রিবিউশন সংক্রান্ত রেকমেন্ড করা, প্রেসিডেন্টকে মধ্যে মধ্যে রিপোর্ট দেওয়া যাতে ফাইন্যান্স রিলেটেড কোনো ফিউচার সিনারিও সম্পর্কে তিনি আইডিয়া পান, এবং সেই সঙ্গে গ্র্যান্টস এডগুলো রাজ্যকে দেওয়ার ক্ষেত্রেও রেকমেন্ড করে দেয়। এরপরে আমরা চলে আসবো বরোয়িংস এর বিষয়ে। দুটো চ্যাপ্টার 2 এর মধ্যে দেওয়া আছে দুটো আর্টিকেল। 292 আছে সেন্ট্রালের ট্যাক্স টাকা ধার করা, এবং 293 আছে রাজ্যের টাকা ধার করা। তো 292 নম্বর ধারা বলছে যে কেন্দ্র সরকার ঋণ গ্রহণ করতে পারে, কেন্দ্র সরকার ভারতবর্ষের ভেতরে বা বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে পারে, এবং রাজ্য সরকার দেশের ভেতর থেকে ঋণ গ্রহণ করতে পারে। যাই ঋণ তারা গ্রহণ করবে সবই কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে আসবে বা কনসোলিডেটেড ফান্ড অফ দি স্টেটে আসবে, স্টেটের ক্ষেত্রে। সংসদ পারমিশন দেবে, এখানে রাজ্য আইনসভা পারমিশন দেবে। কেন্দ্রের অনুমতি লাগে না, এখানে অনুমতি লাগবে যদি আগে ধার নিয়ে থাকে আবার পরে আবার ধার নিতে চায়, তখন কেন্দ্র সরকারের পারমিশন নিতে হয়। তো এই হচ্ছে দুটো আর্টিকেল এবং তার প্রভিশন, খুব ভালো করে এটা পড়ে নিতে হবে। নেক্সট আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা। বেরুবাড়ি মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসে, কারণ বেরুবাড়ি মামলায় ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের মধ্যে ল্যান্ড ডিস্ট্রিবিউট সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়, এবং সেখানে আমরা দেখব সুপ্রিম কোর্ট বলে দেয় যে কোনো টেরিটরিকে যদি বিদেশকে দিতে হয় তাহলে অবশ্যই তার জন্য সংবিধান সংশোধন করতে হবে 368 নম্বর ধারা ফলো করে। এরপরে গুজরাট স্টেট জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট অফ গুজরাট কেস 1991। এখানে সুপ্রিম কোর্ট বলে দেয় যে জুডিশিয়ারির সঙ্গে এক্সিকিউটিভের পুরোপুরি সেপারেশন করতে হবে, এর জন্য গুরুত্বপূর্ণ সংস্কার করার উদ্যোগের কথা বলা হয়। এরপরে চলে আসবো রামেশ্বর প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2006। এখানে বিহার অ্যাসেম্বলিকে কোনো রকম সুযোগই দেওয়া হয়নি সভা বসানোর, তার আগেই বিহার অ্যাসেম্বলিকে ভেঙে দেয়। তো এটা নিয়েই কেস হয়। সুপ্রিম কোর্ট বলে দেয় যে গভর্নরের নিজের প্রেডিকশন দিয়েগুলো হবে না, প্রমাণ করতে হবে, অনাস্থা প্রস্তাব পাস করাও বা ফ্লোর টেস্ট করাও, তাতে দেখাও যে সরকার হেরে গেছে, দেন তুমি ডিজার্ভ করতে পারো, আগে থেকে এরকম করে ডিজার্ভ করতে পারো না প্রেডিকশন করে। সো এটা ক্লারিফাই করে দেওয়া হয়। নাও এসআর বোমাই কেস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস অফ ইন্ডিয়ান ফেডারেশন, বিকজ ভারতীয় যুক্তরাষ্ট্রে রাজ্যগুলোতে ইচ্ছা মতো স্টেট এমার্জেন্সি জারি করা হতো একটা সময় কেন্দ্র সরকারের তরফ থেকে, তো সেটাকে পুরোপুরি স্টপ করে দেওয়া হয় এর মাধ্যমে। এই মামলার মাধ্যমে বলে দেওয়া হয় যে এখন থেকে 356 নম্বর ধারা কোনো রাজ্য যদি জারি করা হয় তাহলে তাকে ক্যান্সেল করে দিতে পারে যদি সঠিক কারণে জারি না করা হয়। তার মানে রিভিউ করে দেখবে, রিভিউ করে যদি দেখে যে এটা ভুল ভ্রান্তিতে ভরা তাহলে ক্যান্সেলও করে দিতে পারে। নাও সেন্ট্রাল স্টেট রিলেশন সংক্রান্ত 2016 সালের মামলা দিল্লি সরকারের সঙ্গে হয়। তো দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে সবসময় দিল্লি সরকারের পারমিশন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে, একা একা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন না, ক্লারিফাই করে দেওয়া হয়। সো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেগুলো আমাদের আজকের এই সেন্ট্রাল স্টেট রিলেশন ক্লাসে আমরা পেলাম। এটা খুব ভালো করে পড়বে, এই সংক্রান্ত সাপোর্টিং যে ইনফরমেশন তোমরা পাবে হচ্ছে এর আগে আমরা ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য পড়েছি, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য পড়েছি, সেখান থেকে পেয়ে যাবে। আর এই ক্লাস থেকে যেগুলো মনে রাখতে হবে সেই পয়েন্টগুলো আমরা একটু দেখে নিই। 245 থেকে 255 নম্বর ধারায় কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা নির্ধারণ করা হয়েছে, আইন প্রণয়নের ক্ষমতা। সংবিধানের 7ম তফসিলে 3টে তালিকা, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, 3টে তালিকার সাবজেক্টের কথা বলা আছে, তার সঙ্গে এই তালিকাগুলোর উপর কে ল বানাবে তার ডিটেলস দেওয়া আছে, মনে রাখতে হবে সবগুলো। 256 নম্বর ধারা যেখানে রাজ্যসভাগুলোর কেন্দ্রের আইন এবং নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। 263 নম্বর ধারা আন্তঃরাজ্য পরিষদ, খুব গুরুত্বপূর্ণ, এখানকার গঠনটা দিয়ে কোশ্চেন দেয়। 356 নম্বর ধারায় রাষ্ট্রপতি রাজ্যের সাংবিধানিক বিপর্যয় ঘটলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে বলা হয়েছে। 280 অর্থ কমিশন, 268 থেকে 293 রাজস্ব বন্টন এবং আর্থিক সম্পর্ক সংক্রান্ত প্রভিশন। জিএসটি কাউন্সিল এবং তার সংক্রান্ত অথরিটি, তার অ্যাক্টিভিটি। রাজ্যপাল সংক্রান্ত বিধান সংবিধান অনুচ্ছেদে 153 থেকে 162 মধ্যে দেওয়া আছে, যার সংক্রান্ত বিষয় আমরা অলরেডি রাজ্য প্রশাসন পড়তে গিয়ে পড়েছি। ফেডারেল কাঠামোটি একটি কেন্দ্রমুখী যুক্তরাষ্ট্র বলা হয়েছে এবং সেটার সম্পর্কে আমাদের ডিটেলসে বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে পড়ানো হয়েছে। এই সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, জোনাল কাউন্সিল বলে আরেকটি বডি আছে আমাদের। এই জোনাল কাউন্সিল হচ্ছে স্ট্যাচুটরি বডি, এটা সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে হবে। জোনাল কাউন্সিল হচ্ছে আমাদের 1956 সালে তৈরি করা হয়, টোটাল 5টা জোনাল কাউন্সিল তৈরি হয় সেই সময়, এবং 71 সালে আরো একটি। মোট এই মুহূর্তে ভারতবর্ষে 6টা জোনাল কাউন্সিল রয়েছে। এই 6টা জোনাল কাউন্সিল এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল বিলং করে। ইস্টার্ন জোনাল কাউন্সিল থেকে 4টে স্টেট আছে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল। এই জোনাল কাউন্সিলগুলোর প্রত্যেকটা চেয়ারম্যান হন ইউনিয়ন হোম মিনিস্টার। এছাড়াও ওই জোনের মধ্যে যত সিএম থাকবে এবং যত ইউনিয়ন টেরিটরি থাকবে তার অ্যাডমিনিস্ট্রেটর, এরাও এই জোনাল কাউন্সিলগুলোর মেম্বার হবেন। এরও কাজ হচ্ছে আঞ্চলিক স্তরে
কেন্দ্র রাজ্যের মধ্যে সমস্যা মেটানো। ঠিক ইন্টারস্টেট কাউন্সিল যেটা গোটা দেশের জন্য করে, এটা সেটা পার্টিকুলার স্টেটের জন্য করে। তো এই হচ্ছে আমাদের কেন্দ্র রাজ্যের সম্পর্ক সংক্রান্ত বিষয়। খুব ভালো করে পড়ো এবং স্টাডি করো, পুরনো পড়াকে রিভিশন দাও। নেক্সট ক্লাসে নতুন টপিকের সঙ্গে চলে আসছি। থ্যাংক ইউ সকলকে।